হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজকে আমরা ক্লাস 12 এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাদের প্রথম চ্যাপ্টারে আছে, সুলতানি যুগের প্রশাসন। হ্যাঁ আছে, তোমাদের অনুশীলনীতেও কিন্তু এর প্রশ্ন আছে এবং এর একটা ছোট্ট টপিক আছে। বইয়ের টপিক আছে মানে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুব বেশি। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই টপিকটি জানবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। সুলতানি যুগের প্রশাসন, এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার চান্স খুব বেশি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই নোট করবে, তোমাদের বইয়ে কিন্তু আছে। ঠিক আছে, সুলতানি প্রশাসনের প্রশ্ন কিন্তু তোমাদের বইয়ে আছে, সুলতানি প্রশাসনও কিন্তু তোমাদের বইয়ে আছে। সুতরাং তোমরা মন দিয়ে ক্লাসটি দেখবে। সুলতানি যুগের প্রশাসন, দেখো সুলতানি প্রশাসন কি থেকে আসছে? সুলতানের যে প্রশাসন। তো এবার সুলতান যে সুলতানি পদ লাভ করতো, তার সাম্রাজ্য চালানোর জন্য তো প্রশাসন দরকার, একা তো আর সুলতান চালাতে পারবে না। এর জন্য সুলতান তার প্রশাসন তৈরি করলো। প্রথম দিকে মনে রাখবা, সুলতানি প্রশাসন ছিল সামরিক শাসন। প্রথম দিকে সুলতানি শাসন ছিল সামরিক শাসন। প্রশ্ন এটাও আসতে পারে যে সুলতানি শাসন প্রথম দিকে কি ছিল? সামরিক শাসন। কিন্তু পরবর্তীতে সুলতানি শাসন কেন্দ্রীয় প্রশাসনে পরিণত হয়। ঠিক আছে, সুলতানি প্রশাসন পরবর্তীতে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় পরিণত হয়। প্রশ্ন তোমাদের এখানেই আসতে পারে যে সুলতানি শাসন ব্যবস্থা কীরকম শাসন ব্যবস্থা? কেন্দ্রীয়, রাষ্ট্রীয়, পঞ্চায়েতি রাজ, কীরকম? তোমাদের মনে রাখতে হবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে, এই যে পিরামিডটা দেখতেছো, এইরকমই সুলতানি শাসন ব্যবস্থা। সবার উপরে সুলতান, তার মাঝে আমলা এবং বিভিন্ন আধিকারিক, তারপরে প্রজাগণ। সুলতান তো সবকিছু একা করতে পারবে না, রাজস্ব তুলতে পারবে না, সবকিছু একা করতে পারবে না। এর জন্য বিভিন্ন আমলা, প্রজা এবং সুলতানের মাঝখানে বিভিন্ন আমলা কিন্তু মিডিয়েটর হিসেবে কাজ করে এবং এরাই যত নষ্টের গোড়া। এইবার আমরা সুলতানি যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে জানবো, যে সুলতানি যুগের কি কি প্রশাসনিক বিভাগ ছিল। ঠিক আছে, সুলতানি যুগে 4টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ ছিল। প্রথমে কিন্তু সুলতান 4টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ তৈরি করে এবং এর মাধ্যমেই সুলতান শাসন ব্যবস্থা পরিচালনা করতে শুরু করে। এই 4টি প্রশাসনিক বিভাগ কী ছিল? প্রথমে 1 নম্বর ছিল দেওয়ান ই ওয়াজারাত, তারপর ছিল দেওয়ান ই আরিজ, এখানে 4 নম্বরে এসে পড়ছে। তারপর ছিল দেওয়ান ই ইশা বা দেওয়ান ই ইনসা, তারপর ছিল দেওয়ান ই রাসালাত। এগুলো তো প্রশাসনিক বিভাগ। এদের কাজ কি? দেওয়ান ই ওয়াজারাত ছিল উজির বা প্রধানমন্ত্রী। দেওয়ান ই আরিজ ছিল সৈন্য বিভাগ। দেওয়ান ই ইশা বা দেওয়ান ই ইনসা ছিল পত্রাচার বা ডাক বিভাগ, যাকে বলা হতো করেসপন্ডেন্স। ঠিক আছে, এবং দেওয়ান ই রিসালাত, দেওয়ান ই রিসালাত হচ্ছে চিঠিপত্র প্রদান করতো, চিঠিপত্র সংরক্ষণ আদান প্রদান করতো। এছাড়াও এটা ধর্মীয় বিভাগ হিসেবেও কিন্তু কাজ করত। এরপর ছিল কাজী এবং বারিদ। কাজী ন্যায় বিচার সংক্রান্ত কাজ করত, বারিদ ছিল ইন্টেলিজেন্স বা গুপ্তচর। বোঝা গেল? এই যে দেওয়ান ই ওয়াজারাত, দেওয়ান ই ওয়াজারাতের প্রধান কর্মচারী ছিল বা প্রধান ছিল উজির। তারপর দেওয়ান ই আরিজ, দেওয়ান ই আরিজের প্রধান ছিল আরিজ এ মামলিক, যিনি মিলিটারির প্রধান ছিল, সৈন্য ব্যবস্থা পরিচালনা করত। এইগুলা কিন্তু বিভাগ, আর এখন আমি যেটা বলতেছি সেটা কিন্তু কর্মচারী। দেওয়ান ই আরিজের প্রধান কর্মচারী হচ্ছে আরিজ এ মামলিক, যিনি সৈন্য ব্যবস্থা পরিচালনা করত। দেওয়ান ই ইশা পত্রাচার ডাক বিভাগ, কিন্তু এর প্রধান কর্মচারী ছিল দাবির এ ইনসা। একে প্রধান কর্মচারীকে বলা হতো দাবির এ ইনসা। বোঝা গেল? দেওয়ান ই রাজালাত, এটা ধর্মীয় বিভাগ ছিল এবং এটা হেড ছিল চিফ কাজী, অর্থাৎ প্রধান কাজী। পরিষ্কার? এবং এই যে কাজী, এই কাজী ধর্মীয় বিভাগ এবং ন্যায় বিচার সংক্রান্ত পরিচালনা করত। ঠিক আছে, বারিদ ছিল ইন্টেলিজেন্স, বলে দিছি। এইবার বিভিন্ন শাসন ব্যবস্থা এবং এদের কাজ সম্পর্কে আমরা জানব। যেমন দেওয়ান ই রিসালাত আপিল বিভাগ।
ঠিক আছে, ওখানে জানলাম ধর্মীয় বিভাগ, এখানে আপিল বিভাগ, এছাড়াও প্রতিবেশী রাজ্যের মধ্যে কিন্তু চিঠিপত্র আদান প্রদান করতো এবং যে বিভিন্ন দূত ছিল সেই দূতদের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করত। দেওয়ান ই ঈশা ডাক বিভাগ নথিপত্র, তোমরা কিন্তু এগুলি অবশ্যই নোট করবে বা স্ক্রিনশট নেবে। দেওয়ান ই আরিজ সামরিক বিভাগ, এবং দেওয়ান ই আরিজে কিন্তু পে মাস্টার হিসাবে কাজ করতো, সৈন্যদের বেতনও দিত। দেওয়ান ই বান্দা এটা ছিল দাস বিভাগ, ফিরোজ শাহ তুগলক এই বিভাগটি পরিচালনা করছে দাসদের পরিচালনা করার জন্য, দাসদের ভালো রাখার জন্য। দেওয়ান ই আমির কোহি এটা কৃষি সংক্রান্ত বিভাগ এবং এটা কৃষকদের ভালো রাখার জন্য তৈরি করছে মোহাম্মদ বিন তুগলক। দেওয়ান ই খেরাত, দেওয়ান ই খেরাত তৈরি করছে এটা ফিরোজ শাহ তুগলক। এটা ওয়েলফেয়ার, এটা জনস্বাস্থ্য জনকল্যাণকারী একটি বিভাগ। কীরকম কাজ, মনে করো যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না বা কোনো গরিব ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, তার বিয়ে দেওয়া, সাধারণ মানুষদের ওয়েলফেয়ার কাজ করা, সাধারণ মানুষদের উন্নতির কাজ করা, তাদের সামাজিক উন্নতির কাজ করা, কর্মসংস্থান খোঁজ করে দেওয়া, এটা হচ্ছে দেওয়ানি খেরাত, টাকা পয়সা দিয়ে হেল্প করা। দেওয়ান ই ইস্তেকাত এটা হচ্ছে পেনশন বিভাগ। এই বিভাগগুলা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এখান থেকে তোমরা একটা না একটা প্রশ্ন পাবে বা এটাকে কিন্তু তোমাকে ম্যাচ করতে দিতে পারে নামগুলা এবং এদের কাজগুলা, অবশ্যই এগুলা পড়ে রাখবে। এবার অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ পদ, যেমন মুস্তাফি এ মামলিক এটা হচ্ছে হিসাব রক্ষক, মুশরিফ এই হিসাব রক্ষকের সহকারী, খাজিন হচ্ছে কোষাধ্যক্ষ, আমির ই বহর, আমির ই বহর হচ্ছে নৌবহর, আরেকটা আছে আমির ই বর সেটা হচ্ছে বন বিভাগ, বক্সি ই ফৌজ এটা হচ্ছে সেনা বিভাগের বেতন প্রদানকারী। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা তুমি তো একটু আগেই বললা যে দেওয়ান ই আরিজ পে মাস্টার হিসেবে কাজ করে, বক্সি ই ফৌজ তাহলে কি করে সেনাবাহিনীর বেতন প্রদান করে? দুটাই বেতন প্রদান করতো, দেওয়ান ই ফৌজ আরিজ এ মামলিক মানে আরিজও কিন্তু বেতন প্রদান করতো, পে মাস্টার হিসেবে কাজ করতো। ঠিক আছে, আরেকটা বিভাগ তোমরা অবশ্যই মনে রাখো, দেওয়ান ই মুস্তাক রাজ, দেওয়ান ই মুস্তাক রাজ হিসেবে কাজ দেওয়ান ই মুস্তাক রাজের কাজ হচ্ছে ল্যান্ড রেভিনিউ, বিভিন্ন রাজস্ব কালেক্ট করা, এটা আলাউদ্দিন খলজি তৈরি করছে। এটা এখানে বলা নাই, আমি এখানে লিখা নাই, আমি বলতেছি সেগুলো লিখো, সব লেখা তো আর সম্ভব না। এবং এগুলি কিন্তু সবই উজিরের আন্ডারে ছিল, সব কিন্তু উজিরের আন্ডারে, এগুলি সবই উজিরের আন্ডারে ছিল, উজির দেখতো। এবার আমরা ওই যে চারটা প্রধান কর্মচারী পড়ছিলাম, দেওয়ানি আরিজ, দেওয়ানি উজির, দেওয়ান ই রিসালাত, দেওয়ান ই ইনসা, সেগুলির কাজ ডিটেলসে জানবো। প্রথমেই আমরা জানবো উজিরের ভূমিকা। তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, আমি এখানে যে কয়টা স্লাইড রাখছি এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আমি খুবই গুরুত্বপূর্ণ স্লাইড, কিন্তু এটা আমি মানে অনেক খোঁজার পর, অনেক রিসার্চের পর আমি এই স্লাইডগুলি বানাইছি, টু দ্য পয়েন্ট বানাইছি, কিচ্ছু নাই, খালি স্লাইডগুলো মুখস্থ করে যাও, প্রশ্ন পাবেই পাবে। তাহলে উজিরের কাজ কি বা উজিরের ভূমিকা কি? দেখো, সুলতানি শাসন ব্যবস্থায় উজির ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, সুলতানের পরেই ছিল উজিরের স্থান। ঠিক আছে, উজিরের কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ, ছিল খুবই ক্ষমতাশালী। সুলতান যদি অসুস্থ হইতো, সুলতান যদি নাবালক হইতো, সুলতান যদি কোনো কাজে পারদর্শী না হইতো, তখন কিন্তু উজির শাসন ব্যবস্থা পরিচালনা করত। এবং উজিরের দায়িত্ব কী কী ছিল? প্রশাসনের সার্বিক তদারকি করা, রাজস্ব ও অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, বিভিন্ন বিভাগ পরিচালনা করা। এর আগেরটায় আমরা পড়লাম না স্লাইডগুলো যে বিভিন্ন বিভাগগুলা উজিরের আন্ডারে ছিল, সুলতানের পরে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে, সেটা আমি বলে নিছি। এইবার এই উজির ব্যবস্থায় কিন্তু কিছু পরিবর্তন আসে। মোহাম্মদ বিন তুগলকের আমলে উজিরের ক্ষমতা সর্বোচ্চ পদে পৌঁছায়। প্রশ্ন এখানেও আসতে পারে যে উজিরদের ক্ষমতা সর্বোচ্চ স্থানে কার সময় পৌঁছায়? মোহাম্মদ বিন তুগলকের। কিন্তু সেই তুগলক শাসনকালে উজিরের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের শাসনকাল আস্তে আস্তে, এবং সৈয়দ এবং লোদি শাসনকালে উজিরদের ব্যবস্থা শেষ হয়ে যায়, উজিরদের কোনো ক্ষমতাই থাকে না, কারণ তারা এত দুর্নীতি করে যে সুলতানি শাসন ব্যবস্থাকে ভাঙ্গে চুরে শেষ করে দেয় এবং নিজের হাতে ক্ষমতা নিতে থাকে।
এইবার দেওয়ান ই ইনসা বা দেওয়ান ই ঈশা। দেওয়ান ই ঈশা ছিল পত্রাচার অর্থাৎ ডাক বিভাগ। এই দেওয়ান ই ঈশা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিভাগ। কারণ কি, এখানে সমস্ত গোপন তথ্য, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন স্ট্র্যাটেজি সব কিছু কিন্তু এরা রচনা করতো, এদের দ্বারাই রচিত হইতো। কারণ সম্রাট সুলতান যা বলতো এরা সব লিখতো, এবং কোথায় কোথায় কোন ইন্টেলিজেন্স আছে, কোথায় কোথায় কোন দূত আছে, গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ, এগুলো সবই কিন্তু এরা লিখতো। এদের বলা হতো পত্রাচার বিভাগ। এরা দূত প্রেরণ করতো, বিভিন্ন রাজকীয় আদেশ লিখতো, আদান প্রদান করতো, সব কিছু কিন্তু এরাই করতো। এবং এই যে কাজের প্রধান ব্যক্তি দাবির ই ইনসা, একে কিন্তু সম্রাটের খুবই বিশ্বস্ত হইতে হইতো। কারণ কি, এ যদি বিক্রি হয়ে যায় সম্রাট শেষ। বোঝা গেল? এইবার দেওয়ান ই রিসালাত। দেওয়ান ই রিসালাতের কাজ কি? দেওয়ান ই রিসালাতের কাজ ছিল ধর্মীয় বিভাগ। এছাড়াও প্রতিবেশী রাজ্যের মধ্যে চিঠিপত্র আদান প্রদান করা এদের কাজ ছিল। বিভিন্ন দূতের সাথে সংযোগ স্থাপন কিন্তু এদের কাজ ছিল। ধর্মীয় বিভাগ হিসেবে এদের কাজ, এদের প্রধান ব্যক্তি ছিল চিফ কাজী বা প্রধান কাজী। বিচার ব্যবস্থা সম্পর্কিত কাজ করত, জনকল্যাণমূলক কাজ করত। ঠিক আছে? এবার দেওয়ান ই আরিজ, আমি সেই স্লাইডটা লাগাই নাই, লাগানো হয় নাই, তবে আমি বলে দিচ্ছি দেওয়ান ই আরিজের কাজ কি, তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? দেওয়ান ই আরিজ ছিল দেওয়ান ই উজিরের পরেই কাজ ছিল দেওয়ান ই আরিজ। সৈন্য সংরক্ষণ করা ছিল এর কাজ, সৈন্য ব্যবস্থাকে সংগঠন করা ছিল এর কাজ, যুদ্ধ পরিচালনায় যুদ্ধে সৈন্য পরিচালনা করা ছিল এর কাজ। এরা সৈন্যদের বেতন দিত। সেনার সর্বাধিনায়ক ছিল দেওয়ান ই আরিজ। আমি বারবার বলতেছি, তোমরা কিন্তু এগুলা নোট করবা। এখানে স্লাইডে নাই ভাবে কম গুরুত্বপূর্ণ মনে করো না, স্লাইডটা লাগানো হয় নাই। ঠিক আছে? তার জন্য আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এবং এর যে প্রধান ছিল, এর প্রধানকে বলা হতো আরিজ এ মামলিক। বোঝা গেল? তবে সুলতান কিন্তু সেনাদের উপর কর্তৃত্ব বজায় রাখত। সুলতান কিন্তু তার সেনা ব্যবস্থা পরিচালনা করত। এটা মনে রাখবে যে দাগ এবং হুলিয়া প্রথা এটা আলাউদ্দিন খলজি তৈরি করছে। কারণ কি, যখন সৈন্যদের ঘোড়া দেওয়া হতো, উচ্চমানের ঘোড়া দেওয়া হতো, তাদের কানের পাশে একটা দাগ দেওয়া হতো। এখনকার দিনে যেমন আইডেন্টিটি কার্ড দেখতে কিরকম, নাক টেরানা বেঁকা, এরকম ব্যাপার, সেরকমই তখনকার দিনে দাগ ও হুলিয়া ছিল। যেই সৈন্যকে ঘোড়া দেওয়া হতো, সেই ঘোড়ার কানের পিছনে একটা চিহ্ন দেওয়া হতো, এবং সৈন্যর হুলিয়া দেখতে কিরকম, নাক আছে, কান আছে, নাক দেখতে কালো, চোখ দেখতে কালো, এইরকম, গায়ের রং কালো, কিন্তু সব লিখে রাখতো তাকে কোন ঘোড়া দেওয়া হয়তো। কারণ ঘোড়া তো সবই দেখতে এক, ঘোড়ার নাম তো, ঘোড়া তো আর বলবে না যে আমি দেখতে এরকম, আমি দেখতে এরকম, ঘোড়া তো সবই দেখতে এক। ওই জন্য ঘোড়ার কানের পাশে, সবার কানের পাশে একটা চিহ্ন দেওয়া হতো। এটা হচ্ছে দাগ ও হুলিয়া। এটা মনে রাখবে যে আলাউদ্দিনই প্রথম নগদে বেতন দেওয়া শুরু করছে সৈন্যদের। এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে? এইবার বিভিন্ন শাস্তি ব্যবস্থা দেখো। সুলতানের আমলে শাস্তি ছিল কঠোর, প্রচুর কঠোর শাস্তি ব্যবস্থা ছিল। অঙ্গচ্ছেদ, মৃত্যুদণ্ড ছিল, সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া ছিল, এবং ফিরোজ শাহ তুগলক কিন্তু শাস্তি কঠোরতা কিছু কমাইছে। এছাড়াও দিল্লির সুলতানি ব্যবস্থায় কিছু অন্যান্য কর্মচারী যেমন ছিল, কর্মচারীদের প্রধানদের বলা হতো ওয়াকিল ই দর। এটা মনে রাখবে যে ওয়াকিল ই দর কাকে বলা হতো, কর্মচারীদের প্রধানকে। এছাড়াও দরবারের যে শান্তি শৃঙ্খলা তা বজায় রাখত আমির ই হাজিব বা বারকব। এইবার আমি কিছু আরও গুরুত্বপূর্ণ কর্মচারীর নাম আমি বলতেছি। ঠিক আছে? তোমরা একটুখানি লিখে রাখো। যেমন মজুমদার হচ্ছে লোন দিত। ঠিক আছে? ঋণ বিভাগ ছিল। আমির ই বেহের নৌ বিভাগ বললাম। মুহতাসিব ছিল
পুলিশ বিভাগ, যাতে মিউনিসিপাল পুলিশ বিভাগ, ঠিক আছে, নগর পুলিশ, কোতোয়াল টাইপের। বক্সি ই ফৌজ, পে মাস্টার তো বলছি, পে মাস্টার অফ ফোর্স, অর্থাৎ সৈন্যদের বেতন দিত। নাইব ই ওয়াজির, নাইব ই ওয়াজির ছিল ডেপুটি ওয়াজির অর্থাৎ প্রধান ওয়াজির। তারপর আরেকটা আছে আমিল, আমিল ছিল ইনচার্জ অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ নগরের প্রশাসনিক ব্যবস্থা দেখতো কিন্তু আমিল। এই আমিল আবার মুঘল যুগে অন্যরকম হয়ে যায়, কিন্তু এইখানে অন্য কাজ করত। আমিল ছিল নগর। তোমরা কিন্তু এগুলা অবশ্যই মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই পিডিএফটা যদি তোমরা চাও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, যদি চাও কমেন্টে জানাবা যে পিডিএফ লাগবে, তাহলে আমি এই পিডিএফগুলি যে বিভাগগুলি বললাম সেগুলি একটা পিডিএফ আমি দিয়ে দিব। এই ছিল সুলতানি যুগের প্রশাসন সম্পর্কে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের কিন্তু ক্লাস আসতেই থাকবে, এমসিকিউ ক্লাস করানো হবে, সেটাও দেখবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।